নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে অর্থনীতি আর দর্শন এসে এক বিন্দুতে মিলেছে। প্রদত্ত উৎস উপাদানগুলো ঘেটে আজ আমরা দেখব কিভাবে নিছক কিছু ইকোনমিক ডেটা বা অর্থনৈতিক পরিসংখ্যান আমাদের সমাজের মানসিক গঠন, কন্ডিশনিং এবং সম্পর্কের গতিশীলতা নিয়ে একেবারে নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে। সত্যি বলতে এই বিশ্লেষণটা আমাদের রোজকার চেনা ছকের ভাবনাগুলোকে বেশ জোরে সোরে ধাক্কা দেবে। ঠিক আছে, চলুন দেখে নিই আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো কি। আমরা শুরু করব নারী শ্রম অংশগ্রহণের পতন দিয়ে, তারপর একে একে প্রাচুর্য ও অর্থনৈতিক নির্ভরতা, সামাজিক স্ক্রিপ্ট ও কন্ডিশনিং, রোম্যান্সের বিভ্রম, নির্ভরশীলতার গোপন মূল্য এবং সবশেষে সচেতনতা ও প্রকৃত মুক্তি নিয়ে আলোচনা করব। সামষ্টিক অর্থনীতির ডেটা থেকে শুরু করে মানব আচরণের একদম মাইক্রো লেভেলের বাস্তবতা সবই থাকবে আজকের আলোচনায়। আমাদের প্রথম বিষয় নারী শ্রম অংশগ্রহণের পতন। উৎস থেকে পাওয়া এই ডেটাগুলো যদি আমরা একটু খেয়াল করি, বেশ ইন্টারেস্টিং একটা প্যাটার্ন চোখে পড়বে। নিম্ন আয়ের পরিবারগুলোতে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার কিন্তু বেশ হাই এবং স্টেবল। কারণটা খুব পরিষ্কার, সংসার চালানোর জন্য সেখানে দ্বিতীয় আয়ের কোনো বিকল্প নেই। কিন্তু চমকপ্রদ ব্যাপারটা ঘটে যখন পরিবারগুলো সচ্ছল হতে শুরু করে। উৎসের বিশ্লেষণ দেখাচ্ছে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারে সচ্ছলতা আসার সাথে সাথেই নারীদের কর্মক্ষেত্র থেকে ছিটকে পড়ার একটা তীব্র প্রবণতা তৈরি হয়। তো এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে, পরিবারের সচ্ছলতা বা প্রাচুর্য এলেই কেন কর্মক্ষেত্র থেকে এই ছিটকে পড়ার প্রবণতা দেখা যায়? এই প্রশ্নটা শুধু কিছু ডেটার মধ্যে আটকে নেই, বরং এর উত্তর খুঁজতে গেলেই আমরা মানুষের আচরণের পেছনে লুকিয়ে থাকা আসল মোটিভেশনগুলো ধরতে পারব। আমাদের ২ নম্বর সেকশন, প্রাচুর্য এবং অর্থনৈতিক নির্ভরতা। উৎস আমাদের সমাজের খুব সূক্ষ্ম একটা বৈপরীত্যের দিকে নির্দেশ করছে। বিশেষ করে উচ্চবিত্ত এবং শিক্ষিত মহলে এই কন্ট্রাডিকশনটা খুব বেশি। একদিকে যেমন ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট এবং নারীবাদের বড় বড় কথা বলা হচ্ছে, ঠিক অন্যদিকে আশ্চর্যজনকভাবে স্বেচ্ছায় উপার্জন বন্ধ করে অন্যের উপার্জিত অর্থের উপর নির্ভর করার একটা জোরালো প্রবণতাও দেখা যাচ্ছে। মানে স্বাধীন হতে চাওয়ার কথার সাথে অন্যের সম্পদের উপর অধিকারবোধ ফলানোর একটা অদ্ভুত সংঘাত। উৎস এখানে খুব কড়া একটা প্রশ্ন তুলেছে, এটি কেমন ক্ষমতায়ন যা আনন্দের সাথে অন্যের টাকার উপর নির্ভরশীলতা মেনে নেয়? বিষয়টা একটু ভেবে দেখার মতো, কারণ উৎস স্পষ্টভাবেই বলছে যারা কাজ ছেড়ে দিচ্ছেন তারা তো আর দুনিয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছেন না। তাদের খরচ ঠিকই চলছে, শুধু পার্থক্য হল সেই বিলাসবহুল জীবনের খরচটা অন্যের পকেট থেকে আসছে। এবার আসা যাক ৩ নম্বর অংশে, সামাজিক স্ক্রিপ্ট এবং কন্ডিশনিং। প্রজ্ঞাপূর্ণ সাহিত্যে একটা দারুণ কনসেপ্ট আছে, যেটাকে বলা হয় অবিদ্যা বা মায়া। সহজ কথায় এটা হলো এমন এক গভীর সামাজিক কন্ডিশনিং যা আমাদের অজান্তেই আমাদের প্রতিটি কাজকে নিয়ন্ত্রণ করে। উৎস দাবি করছে সমাজ এবং পিতৃতান্ত্রিক কাঠামো মানুষকে এমনভাবে ব্রেন ওয়াশ বা কন্ডিশন করে রেখেছে যে আমরা সবাই অনেকটা প্রোগ্রাম করা যন্ত্রের মতোই আচরণ করি, অথচ নিজেরা ভাবি আমরা সম্পূর্ণ স্বাধীন। উৎস থেকে নেয়া এই স্টেটমেন্টে একটু খেয়াল করুন। মনে হয় কোনো নারীর সাথে ডেট চলছে, আসলে সে একটি স্ক্রিপ্ট। কোনো পুরুষও পুরুষ নয়, সেও একটি স্ক্রিপ্ট। এটি হলো একটি স্ক্রিপ্টের সাথে আরেকটি স্ক্রিপ্টের সাক্ষাৎ। কতটা প্রভোকেটিভ, তাই না? অর্থাৎ যাকে আমরা আমাদের নিজস্ব পার্সোনালিটি বা স্বাধীন সত্তা ভাবি, সেটা আসলে সমাজ আগে থেকেই লিখে রেখেছে। আমরা জাস্ট সেই লেখা স্ক্রিপ্টটা মুখস্থ আওড়ে যাচ্ছি। ৪ নম্বর সেকশন, রোমান্সের বিভ্রম। স্ক্রিপ্টের এই ব্যাপারটা একটা আধুনিক রোম্যান্টিক ডেটের উদাহরণ দিয়ে খুব চমৎকারভাবে বোঝা যায়। একবার ভেবে দেখুন, একটা ডেটের প্রতিটা পদক্ষেপ কতটা নিখুঁতভাবে প্রেডিক্টেবল। সেই বিলাসবহুল রেস্তোরাঁ, প্রাইভেসি বজায় রাখার জন্য কোনার দিকে টেবিল, দামি ওয়াইনের অর্ডার, সবই আগে থেকে ঠিক করা। এমনকি ডেট শেষে বিলটা কে মেটাবে সেই নীরব প্রত্যাশাও এই স্ক্রিপ্টের বাইরে নয়। উৎস বলছে এই সব কিছুই প্রমাণ করে যে এখানে স্বাধীন দুজন মানুষ নয়, বরং দুটো ছকে বাঁধা স্ক্রিপ্ট একে অপরের মুখোমুখি বসে আছে। উৎসের একটা খুব গভীর পর্যবেক্ষণ হল, শেষটাই হল শুরু, শুরুটাই হল মাঝখান, সবই একই স্ক্রিপ্টের অংশ। এর মানে কি? মানে হলো ডেটের শেষে গিয়ে যদি কোনো অস্বস্তিকর বা লেনদেনের মতো পরিস্থিতি সৃষ্টিও হয়, সেটা কিন্তু কোনো দুর্ঘটনা নয়, বরং সেই তথাকথিত সুন্দর রোম্যান্টিক শুরুরই এটা একটা যৌক্তিক ও ধারাবাহিক পরিণতি। আমাদের পঞ্চম বিষয়ে
নির্ভরশীলতার গোপন মূল্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর একটা হলো প্রেম আর লেনদেনের মধ্যকার এই পার্থক্যটা বুঝতে পারা। উৎস দেখাচ্ছে প্রকৃত প্রেম অত্যন্ত বিরল আর সেখানে কোনো অর্থ বা প্রত্যাশার চাপ থাকে না। অন্যদিকে আমাদের চারপাশে যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো লেনদেন, যা কিনা ওই রোমান্সের মোড়কে খুব সুন্দর করে লুকানো থাকে। মানুষ যতক্ষণে কন্ডিশনিংয়ের ঘেরাটোপে আটকে আছে, সত্যিকারের প্রেম সেখানে কার্যত অসম্ভব। উৎস খুব নিরপেক্ষভাবে আমাদের একটা কঠিন সতর্কবার্তা দিচ্ছে। আসলে জীবনে বিনে পয়সায় কিচ্ছু মেলে না। আর্থিক নির্ভরতার মানুষকে এক গভীর শৃঙ্খলে আটকে ফেলে। যদি কোনো লেনদেন সরাসরি ক্যাশে পরিশোধ করা না হয়, তবে সেটা অন্য কোনো গোপন এবং অনেক সময় বিপজ্জনক উপায়ে ঠিকই আদায় করে নেওয়া হয়। আর এই চরম রূঢ় বাস্তবতাটাই ফুল, চকলেট আর সিনেমার চাকচিক্য দিয়ে ঢেকে দেয়া হয়। সব শেষে ৬ নম্বর সেকশন, সচেতনতা এবং প্রকৃত মুক্তি। চলুন একটু টাইমলাইনটা দেখি কিভাবে এই ফাঁদটা তৈরি হয়। একেবারে জন্মের পর থেকে শুরু করে স্কুল, শৈশবের শিক্ষা, টিভি, ফ্রিকশন এবং শেষে বিশ্ববিদ্যালয়ের জীবন, সবখানে প্রতিনিয়ত এই স্ক্রিপ্টগুলো আমাদের ভেতর গেঁথে দেওয়া হয়। আমাদের পুরো জীবন জুড়েই এই কন্ডিশনিং চলতে থাকে, আর আমাদের অজান্তেই আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই চক্র থেকে মুক্তির উপায় কি? উৎস অনুসারে প্রথম এবং একদম বাধ্যতামূলক ধাপ হল আর্থিক স্বাধীনতা। নিজের রুটিরুজির স্বাধীন ব্যবস্থা করাটা কোনো অপশন নয়, এটা অপরিহার্য। দ্বিতীয়ত, নিজের ভেতরের এই গভীর কন্ডিশনিং বা প্রোগ্রামিংটাকে আগে স্বীকার করতে হবে। আর সবশেষে, সত্যিকারের ভালোবাসা পেতে চাইলে সমাজের এই অদৃশ্য স্ক্রিপ্টের বাইরে পা রাখার সাহস দেখাতে হবে। একদম শেষে এসে এই গভীর এবং উস্কানিমূলক প্রশ্নটা আমাদের ভাবতে বাধ্য করে, আমরা কি সত্যিই আমাদের নিজেদের মতো করে স্বাধীন জীবনযাপন করছি, নাকি সমাজ যে স্ক্রিপ্টটা আগে থেকেই লিখে দিয়েছে আমরা জাস্ট সেটাই রিডিং পড়ে যাচ্ছি। আমাদের চারপাশের বাস্তবতা, আর্থিক সিদ্ধান্ত আর অবচেতন মনের এই খেলা নিয়ে নতুন করে ভাবার বোধহয় এখনই সময়। এই ভাবনার জায়গাটাতেই আজকের এই বিশ্লেষণটি শেষ করছি। ভালো থাকবেন।